নমস্কার। আমি ডক্টর স্বপন কুমার ঘোষ, ক্যান্সার রিসার্চ ইউনিট, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, রহড়া। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব তামাক ধূমপান স্তন ক্যান্সারের জন্য কতটা ঝুঁকি। আপনি তামাক ধূমপান যেভাবেই করুন, অর্থাৎ সিগারেট, বিড়ি, গুটকা, গড়গড়া, হুঁকো, আপনি যেভাবেই তামাক খান, এবং শুধু আপনি খেলে নয়, মানে আপনি সরাসরি খেলে, এবং যদি আপনি প্যাসিভ স্মোকার হন, অর্থাৎ অন্য একজন খাচ্ছে আপনার নাকে বা আপনার শরীরে আসছে, তাদেরকে আবার আমরা বলি প্যাসিভ স্মোকার বা সেকেন্ড হ্যান্ডেড স্মোকার। তাদের ক্ষেত্রেও কিন্তু স্তন ক্যান্সার কতটা ঝুঁকি সেটা নিয়ে আমি আলোচনা করবই। হ্যাঁ, তার আগে আমি আরেকটু বলে নিই যে এর আগের দিনে আমি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি। সেক্ষেত্রে আমি বলেছি যে 11টা জীবনশৈলীর নিয়ম স্তন ক্যান্সার এড়াতে। সেইগুলো একটু দেখে নিই যে 11টি। এখানে প্রথম যে পয়েন্টটা সেটাই আছে, ধূমপানের অভ্যাস বা ধূমপান অঞ্চল এড়িয়ে চলো। আপনি ধূমপান একদম এড়িয়ে যেতে পারেন, এবং ধূমপানের অঞ্চল এড়িয়ে যাওয়া মানে আপনার ধারপাশে কেউ যদি ধূমপান করে সেটাকেও আপনি এড়িয়ে চলুন। তো এইটা নিয়ে আমাদের আজকে আলোচনা। তো দেখা যাক আমাদের এই আলোচনার যে বিষয়বস্তু তাতে কতটা ঝুঁকি। তো এবার আসা যাক যে গাছটা থেকে তামাক তৈরি হয়, সেই গাছটা একটু দেখে নিই। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা গাছ, এবং আর একটা ছবি দেখতে পাচ্ছেন। এই তামাক গাছটার কিন্তু উৎপত্তি হচ্ছে আমেরিকায়, এবং প্রায় এটি ৬,০০০ খ্রিস্টাব্দে এটি ব্যবহার হতো একটি পবিত্র ঔষধি এবং সামাজিক উদ্দেশ্যে। এবং ১৪৯২ সালে নতুন মহাদেশে যখন প্রথম পা রাখেন কলম্বাস আমেরিকায়, তখন আদিবাসী উপজাতিরা তাকে অভ্যর্থনা জানিয়েছিল এই শুকনো তামাক পাতা দিয়ে। অ্যাকচুয়ালি তারপর থেকেই কিন্তু এর বিস্তার বিভিন্ন দেশে, ইউরোপ, এশিয়া, অর্থাৎ আমাদের দেশেও এসেছে। 1881 সালে জেমস বনশ্যাক কিন্তু প্রথম সিগারেট তৈরির মেশিন আবিষ্কার করলেন, এবং সত্যি কথা তখন থেকে বিশ্বব্যাপী স্বাস্থ্য ঝুঁকি ও ক্ষতি শুরু করেছে। উনি যদি এখন বেঁচে থাকতেন তাহলে দেখতে পেতেন যে তার সিগারেট তৈরির যন্ত্রটি বিশ্ব স্বাস্থ্য এবং কতটা ক্ষতি করছে, এবং এখনো কতটা ক্ষতি করছে। আপনি আপনার বৈঠকখানায় বসে আরাম করে হাতে একটা সিগারেট খাচ্ছেন, বা খৈনি খাচ্ছেন, বা গড়গড়া টানছেন, বা বিড়ি টানছেন, বা তামাক জাতীয় কোনো সেবন করছেন, আপনি জানেন না আপনি কি ক্ষতি করছেন আপনার বাড়ির বাচ্চাদের, মেয়েদের, স্ত্রীর, মায়ের, এবং আপনার ধোঁয়া বা এই পাউডার আপনার পার্শ্ববর্তী ফ্যামিলিতে যাচ্ছে। তা আপনি একটু এই যে ভয়, এই যে কতটা ক্ষতি করছেন সেটা একটু দেখা যাক। এই ক্ষতিটা কিন্তু ১৭০০ দশকের শেষের দিকে কিছুটা চিকিৎসকরা অনুমান করেছিল, কিন্তু তখন খুব একটা প্রমাণ ছিল না। কিন্তু ১৯৫০ সালে উইন্ডার ও গাহাম, এবং ১৯৫৫ সালে ডন হিল সিগারেটের ধোঁয়াকে কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ হিসেবে চিহ্নিত করেছিলেন তার গবেষণার দ্বারা। এবং ১৯৬৪ সালের মধ্যে মার্কিন সার্জন জেনারেল
বলে যে সংস্থা আছে, ধূমপানের ঝুঁকি সম্পর্কে যুগান্তকারী প্রতিবেদন প্রকাশ করেন এবং তামাক সেবনের সঙ্গে স্তন ক্যান্সার সরাসরি যোগাযোগ স্থাপনকারী বৈজ্ঞানিক প্রমাণ ধীরে ধীরে চলে আসে। এবং 2004-5 সালে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের জার্নালে প্রকাশিত গবেষণা এবং 2005 সালে ক্যালিফোর্নিয়া এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির প্রতিবেদনগুলিতে একটি শক্তিশালী সম্পর্ক দেখা যায় যে ধূমপান এবং ব্রেস্ট ক্যান্সার। এবং 2009 সালে তামাকের ধোঁয়া এবং স্তনকাশের ঝুঁকি বিষয়ে কানাডিয়ান বিশেষজ্ঞরা একটা প্যানেল তৈরি করেন এবং তারা প্রকাশ্যে বলেন যে স্তন ক্যান্সার ধূমপানের জন্য হচ্ছে। এবং 2012 সালেও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অন্তর্গত ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অফ ক্যান্সার সংস্থাও কিন্তু লক্ষ্য করে এবং তারা গবেষণাপত্র থেকে দেখে যে স্তন ক্যান্সারের সঙ্গে ধূমপানের একটা সুসম্পর্ক রয়েছে। এবং একটি আরও সাম্প্রতিক একটি আমি গবেষণাপত্র উল্লেখ করছি এখানে। এই গবেষণাপত্রটি যারা করেছিলেন তারা যে হে নামক একজন বিজ্ঞানীর নেতৃত্বে ওনারা 77টি গবেষণাপত্র মধ্যে 2.32 কোটি ধূমপায়ী এবং অধূমপায়ী অংশগ্রহণকারীদের নিয়ে ডাটাটা তৈরি করেছিলেন এবং দেখেছিলেন যে একটা স্ট্রং রিলেশনশিপ রয়েছে যারা ধূমপান করছে বা তামাক খাচ্ছে যে কোনো উপায়ে তাদের সঙ্গে ব্রেস্ট ক্যান্সারে। এবং একইভাবে এর আগে কিছুদিন আগে 2000 বছর আগে 2014 সালেও ক্যাটসবার্গ ও তার দলের গবেষণারাও কিন্তু একই রকম তথ্য দেখেছিলেন। ওনারা 39,532 জন ধূমপায়ীদের উপর গবেষণা করেছিলেন। এবং আমরা যদি এবার আপনি ওই যে একটা সিগারেট বা বিড়ি ধরিয়েছেন, সেখান থেকে ধোঁয়া থেকে আপনি কি জানেন কতগুলো রাসায়নিক কেমিক্যাল বেরোচ্ছে বা বস্তু বেরোচ্ছে? এটি ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অ্যান্ড ক্যান্সার এবং 2022 সালে এবং ন্যাশনাল টক্সোলজিক্যাল প্রোগ্রাম 2022 সালে এবং এছাড়া আরও গবেষণাপত্রে দেখেছে যে 22 সালের পরেও যে গবেষণাপত্র দেখেছে যে এখান থেকে প্রায় 9,500-র বেশি রাসায়নিক বস্তু বেরোচ্ছে। আবার এদের মধ্যে 80টি কার্সিনোজেনিক উপাদান। তাদের মধ্যে কতগুলোকে আমি এখানে দিয়েছি দেখুন: অ্যামোনিয়া, আর্সেনিক, অ্যাসিটাইল হাইড্রাইড, বুটানল, 4-অ্যামাইনো বাইফেনল, নাইট্রোস অ্যামাইন, ক্যাডমিয়াম, অসিমাম, বেঞ্জোপাইরিন এই রকমগুলি বস্তু। এবং এরা কিভাবে ক্যান্সার করছে সেটা একটু যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে ধোঁয়া থেকে বেরোচ্ছে এই কার্সিনোজেনগুলো। এই ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা আমি উদাহরণ দিচ্ছি, যেমন বেঞ্জোপাইরিন একটা কার্সিনোজেন। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে বেঞ্জোপাইরেনটা, আর একটা আমি ছবি এঁকেছি দেখুন এখানে বেস্ট সেল। ওই বেঞ্জোপাইরেন প্রথমে আমাদের মেয়েদের বেস্ট সেলে ঢোকে, তাছাড়াও না আমাদের নাকে, মেয়েদের নাকে, মেয়েদের স্কিনে, তাছাড়াও আমাদের যত ওপেনিং আছে সে ওপেনিংয়ে এই রাসায়নিক বস্তুগুলো ঢোকে। এবার বেঞ্জোপাইরেন ঢোকার সঙ্গে সঙ্গে সেলের কোষে একটা ল্যাক্টোপ্যারাক্সিডেজ নামক এনজাইম থাকে। এইটি কিন্তু ওই কোষগুলোতে, যেমন স্তন কোষ, আমাদের লালাগ্রন্থি যে কোষ বা আমাদের নাসাগ্রয় যে কোষ, ওই কোষগুলোতে থাকে। এবার ধরুন আমি এখানে একটা ব্রেস্ট ক্যান্সার সেল নিয়েই বলছি যে ল্যাক্টোপ্যারাক্সিডেজ এর সঙ্গে বেঞ্জোপাইরেন রিয়াকশন হয়। রিয়াকশন হওয়ার সঙ্গে সঙ্গেই বেঞ্জোপাইরেনকে এরা অ্যাক্টিভেট করে দেয় এবং অ্যাক্টিভেট হয়ে এটা তৈরি হয় বেঞ্জোপাইরিন ডায়ল অ্যাপক্সাইড। এবং এটি লিপিডে সলিউবল, লিপিডে থাকে।
এবং একজনকে ইলেকট্রোফিলিক রিয়েজেন্টও বলে। এবং সঙ্গে সঙ্গে এরা নিউক্লিয়াসের মধ্যে দেখুন ঢুকে গিয়ে ওরা ওরা নিউক্লিয়াসের মধ্যে ঢুকে গিয়ে ডিএনএর সঙ্গে সংযুক্ত হয়ে ডিএনএ অ্যাডাক্ট তৈরি করে, যাকে আমরা বাংলায় বলি ডিএনএ প্রযৌগ যৌগ। এই যে ডিএনএ অ্যাডাক্ট আছে, এই ডিএনএ অ্যাডাক্ট ফর্মেই থেকে যেতে পারে, বা এটা আবার যাদের ইমিউনিটি আছে তারা ক্লিয়ার করে ফেলতে পারে। আর যদি ইমিউনিটি না থাকে, অর্থাৎ যাদের ক্যান্সার হয়, তাদের ক্ষেত্রে এইখানকার যে জিনগুলো মিউটেশন হয়। যেমন ধরুন P53 জিন মিউটেশন হয়। আর এই P53 জিনটা হচ্ছে আমাদের যত জিন আছে, ধরুন 28,000 থেকে 30,000 জিন, তাদের কন্ট্রোল করে। এবং এরা যদি মিউটেট হয়ে যায় বা অর্থাৎ পরিবর্তিত হয়ে যায়, তাহলে কি হয় না, অন্যান্য জিনগুলোর ফাংশনগুলো ঠিক মতন চলতে থাকে না। যেমন ধরুন এই যে প্রত্যেকটি কোষেরই একটা নির্দিষ্ট সময় পর মৃত্যু হয়, যাকে প্রোগ্রাম ডেথ বলা হয়। সেটা কি হয় না, সেটা স্টপ হয়ে যেতে পারে। ফলে কি হবে, একে বলি আমরা অ্যাপপ্টোসিস। তাহলে অ্যাপপ্টোসিস বন্ধ হয়ে গেলেই সেলটা অনবরত ভাগ হতে থাকে, অনেকগুলো সেল হয়। তারপর এটা একটা টিউমার ফর্ম হয়, তারপর এই টিউমারটাই ক্যান্সারে পরিণত হয়। তাহলে আমি এইভাবে একটা মেকানিজম বললাম। এবং এছাড়াও দেখা গেছে যে এই যে আপনার বেঞ্জোপাইরিন ডায়ো অ্যাপক্সাইড বা এই যে অ্যাক্টিভ রিয়েজেন্টগুলো এস্ট্রোজেন হরমোনের মতন কাজ করে। ফলে এরা ওই এস্ট্রোজেন হরমোন রিসেপ্টরগুলোর সঙ্গে যোগ হয়ে গিয়ে এরা ক্যান্সারের তৈরি করে বা ক্যান্সারের গ্রোথকে বাড়িয়ে দেয়। এরপর আমরা যেটা যে আপনার এত তো গবেষণা বা এত হচ্ছে বা হয়েছে, এর ফলে যে একটা আমরা সামারি যদি করি, তাহলে দেখা যাবে যে তামাক সেবনের ফলে স্তন ক্যান্সারের ঝুঁকি প্রায় 10%। আমি তো আজকে শুধু স্তন ক্যান্সারের সঙ্গে তামাক সেবনের ঝুঁকি বললাম, কিন্তু গবেষণায় দেখা গেছে 90% ফুসফুসের ক্যান্সার এই ভিলেন তামাকের ধোঁয়া থেকে বা বস্তু থেকে হয়ে থাকে। এছাড়াও মুখ, গলা, খাদ্যনালী, অগ্নাশয়, মূত্রাশয়, কিডনি, যকৃৎ, পাকস্থলী ক্যান্সারেরও ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। এত সব করার পরে তবুও আমাদের এই যে তামাক কোম্পানিগুলো আমাদের স্বাস্থ্য ধ্বংস করে কোটি কোটি ডলার লুটে নিচ্ছে। এবং এই যে আসক্তি, মানুষের এই আসক্তি এবং ব্যবসায়ীদের দ্বারা সৃষ্ট খাদ্য খাতে ব্যয় এবং পরিবেশগত ক্ষতির পরিমাণ $1 ট্রিলিয়ন পৌঁছেছে। ধূমপানের বিপদ সম্পর্কে মানুষকে বা বিশেষ করে কিশোর কিশোরীদের বা তরুণদের সচেতন করার জন্য আরও বেশি প্রচেষ্টা করা প্রয়োজন বা আরও প্রচার করা প্রয়োজন। আশা করি এবার আপনি ধূমপান ছেড়ে ধূমপান বিরোধে প্রচারে নেমে পড়বেন। নমস্কার, থ্যাংক ইউ।